আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি ইফতিখার আহমেদ স্যার, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী। জীববিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা বিজ্ঞান বইতে আছে। সেটা হলো নিউক্লিয়াস কি। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কোষ দ্বারা গঠিত, এবং আমরা জানি যে প্রত্যেকটা কোষের ভিতরেই একটি মূল উপাদান রয়েছে, এবং সেটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় একটি কোষের প্রাণ। ঠিক আছে, আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, একটি বিল্ডিংয়ের একক হচ্ছে একটা ইট। প্রত্যেকটা একক মিলে একটা বিল্ডিং তৈরি হয়। ঠিক তেমনিভাবে একটি মানুষ বা একটি প্রাণীর তার দেহের একক হচ্ছে কোষ। এই কোষের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, সেটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিত্তিতেই কিন্তু প্রাণীগুলোকে নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর প্রাণীতে বিভক্ত করা হয়। যেমন যাদের দেহের কোষের ভিতরে নিউক্লিয়াস সুগঠিত বা নিউক্লিয়াস আছে, তাদেরকে বলা হয় সুগঠিত প্রাণী বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী বা উচ্চ শ্রেণীর প্রাণী, এবং যাদের দেহের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর প্রাণী। একটি চিত্র তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে নিউক্লিয়াসের একটি চিত্র। এটি অনেকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ খুব ভালোভাবে বুঝে না বা বোঝার চেষ্টা করো না। তো এখানে দেখো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি, এই যে আমি একটা দাগ দিচ্ছি, দেখো এই সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা নিউক্লিয়াস, যেটা কোষের ভিতরে থাকে। আমি যে দাগ অঙ্কিত করেছি যে অংশটা, সম্পূর্ণ অংশটা হচ্ছে একটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে মোটামুটি 4টি অংশ। দেখো, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমি বলেছি সম্পূর্ণটাকে বলা হয় নিউক্লিয়াস। এই ভিতরে একটি ছোট্ট একটি গোলাকার বস্তু রয়েছে, দেখো নিউক্লিওলাস এটাকে বলা হয়। এটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। সরি, এই যে দেখো ছোট্ট একটি গোলাকার বস্তু রয়েছে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। আমি আবার দেখাচ্ছি, এটাকে বলা হয় নিউক্লিওলাস। ছোট্ট গোলাকার বস্তুটাকে বলা হয় নিউক্লিওলাস। আর বাইরের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় নিউক্লিয় আবরণী। ঠিক আছে, আবরণীটা হচ্ছে বাইরের দিকে থাকে, আর নিউক্লিওলাস ভিতরে থাকবে। আর নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমটা হচ্ছে ভিতরে যে ঘন তরল পদার্থ থাকে, এই যে এখানে ভিতরে যে ঘন তরল পদার্থ থাকে, এগুলাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর ক্রোমাটিন তন্তুটা হলো ভিতরে অনেকগুলা ছোট ছোট, দেখো সুতার মতো অঙ্গাণু দেখা যাচ্ছে। এই যে সুতার মতো অঙ্গাণু দেখা যাচ্ছে, দেখো সুতার মতো অঙ্গাণু, এই সুতার মতো অঙ্গাণুগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, আরো ভালোভাবে লক্ষ্য করো, এই সম্পূর্ণটাকে বলা হয় নিউক্লিয়াস, আর এই ভিতরেরটাকে বলা হয় নিউক্লিওলাস, বাইরের আবরণীটাকে বলা হয় নিউক্লিয় আবরণী, ভিতরে পানি, ঘন পানিগুলাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, আর সুতার মতো যে অঙ্গাণুগুলা, এগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আশা করি বুঝতে পারছো। আবার এখানে একটা চিত্র লক্ষ্য করো, দেখো একইভাবে আগের চিত্রটার মতোই এটাও একটা নিউক্লিয়াস। এর ভিতরে দেখো এই যে দানাদার অংশ দেখা যাচ্ছে, ছোট 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 যে অংশগুলো, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, আর এই যে ভিতরে যে এটা দেখা যাচ্ছে গোলাকার ছোট বস্তুটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, আর এই যে এখানে যে
ফাঁক জায়গা আছে, ফাঁকা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। ঠিক আছে, এটা একটি নিউক্লিয়াস, এটা সম্পূর্ণটা একটি কি নিউক্লিয়াস। এবার আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো আর একটা চিত্রের মাধ্যমে। এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই যে ছিদ্রগুলো আছে এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, রন্ধ্র মানে কি ছিদ্র। এই যে দেখো এখানে লেখা আছে রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র। আর এই যে প্লাজম, নিউক্লিয় প্লাজম মানে ঘন তরল পদার্থগুলোকে বলা হয় নিউক্লিয় প্লাজম। তাহলে আমরা নিউক্লিয়াস ও নিউক্লিওলাস কি বুঝলাম, নিউক্লিয় প্লাজম কি বুঝলাম। ঠিক আছে, এবার একটা সংজ্ঞা দেখো। নিউক্লিয়াসকে ইংরেজিতে বলা সেল নিউক্লিয়াস। এটি প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দাঘেরা প্রায় গোলাকার অংশ, যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং এই নিউক্লিয়াসটি সর্বপ্রথম লিউয়েনহুক সর্বপ্রথম 1967 সালে দেখতে পান এবং এর নামকরণ করেন। এবং এই নিউক্লিয়াসের 4টি অংশ। আর নিউক্লিওলাসটা হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে ছোট গোলাকার উজ্জ্বল অপেক্ষাকৃত ঘন বস্তু। ঠিক আছে, আমি একটু আগে যেটা বলেছিলাম যে ছোট গোলাকার যে ঘনবস্তুটা ছোট দেখা যায় ভিতরে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম এটি দেখতে পান। এবং বিজ্ঞানী প্রাণীবিদ বোমেন 1866 সালে নিউক্লিওলাসের নামকরণ করেন। এবার আসো প্রোটোপ্লাজম কি। দেখো প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা আগে জেনে নিই আমরা। কোষের অভ্যন্তরের বর্ণহীন অর্ধতরল জেলিনের তকতকে আটালো স্থিতিস্থাপক কলয়েডাল পদার্থ, যা কোষ ঝিল্লি বা প্লাজমা পর্দা দ্বারা বেষ্টিত, তাকে কি বলে প্রোটোপ্লাজম বলে। এবং এই প্রোটোপ্লাজম শব্দটি গ্রিক শব্দ প্রোটো শব্দ প্রথম, প্লাজমা আকার থেকে উৎপত্তি হয়েছে। একে সাইটোপ্লাজমের ধাত্র বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বলা হয়। এখানে একটা জিনিস আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি একটি চিত্র আঁকতেছি। এই দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, তাহলে এটার ভিতরে ছোট গোলাকার বস্তুটা হবে নিউক্লিওলাস। আর এইখানে ঘন যে তরল পদার্থগুলো এগুলাকে বলা হবে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই যে ঘনতর পদার্থগুলো এগুলা জেলির মতো, আমরা যে পাউরুটি দিয়ে জেলি খাই, এই জেলির মতো তকতকে একদম ঘন আঠালো। আর এখানে আর একটা কথা বলা আছে কলয়েডাল। এই যে দেখো উপরে একটা লেখা আছে কলয়েডাল। এই কলয়েডাল কথার মানে হচ্ছে মানে পানি আকর্ষণ করতে পারে যে সকল পদার্থ পানি আকর্ষণ করে। আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর দেহেই প্রায় 90% হচ্ছে কি পানি দ্বারা গঠিত। কোষের 90% অংশ হচ্ছে পানি। এবার আসো সাইটোপ্লাজম কি। সাইটোপ্লাজমের সংজ্ঞাটা আমরা জেনে নিই। পুরা কোষের মধ্যে যে ঘনতরল পদার্থগুলো থাকে সেটাকে বলা হয় কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলি সমৃদ্ধ পদার্থ। এবং সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। এবং সাইটোপ্লাজমের 80% কি পানি। আর আমরা জানি পানি কি বর্ণহীন। 1862 সালে বিজ্ঞানী রুডলফ বন কলিকার সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। এবার আসো আমরা কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অংশ ক্রোমোজোম কি এ সম্পর্কে আলোচনা করব। দেখো ক্রোমোজোম হচ্ছে বংশগতি প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনে প্রোফেজ দশায় দণ্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমে বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। আমরা একটা ছবি আঁকতেছি। দেখো আবারও এই যে নিউক্লিয়াসটা আঁকলাম। নিউক্লিয়াসের ভিতরে যে ছোট ছোট এই যে এরকম যে দণ্ডাকার যে সুতার মতো যে তন্তুগুলা ছিল, এই সবগুলা তন্তুগুলাকে একসাথে বলা হয় ক্রোমোজোম। এবং তোমরা শুনে আশ্চর্য হবে যে আমরা যে
লম্বা বা খাটো, কারো চুল কোঁকড়ানো, কারো চুল সিল্কি, কেউ সাদা, কেউ কালো, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই যে তন্তুগুলা, এই তন্তুগুলোর ভিতরে তন্তুগুলোর মাধ্যমেই মূলত নির্ধারিত হয়। মানে বংশ পরম্পরায় বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা এই যে তন্তুগুলা, এই তন্তুগুলোর মাধ্যমে বাহিত হয় এবং এগুলাকে একসাথে কি বলে? একসাথে বলে ক্রোমোজোম। এবার একটা চিত্র লক্ষ্য করলে তোমরা খুব সুন্দর করে ক্রোমোজোম কি বুঝতে পারবে। দেখো ক্রোমোজোমগুলা এইভাবে জোড়াবদ্ধভাবে একসাথে থাকে। এই যে এটা একটা ক্রোমোজোম এক জোড়া, এখানে এক জোড়া ক্রোমোজোম, এই যে আরেকটা এক জোড়া ক্রোমোজোম, এভাবে ক্রোমোজোমগুলা জোড়া জোড়া থাকে। মনে করো এই ক্রোমোজোমটি কাউকে লম্বা করতে সাহায্য করে, এই ক্রোমোজোমটি কারো চুল কোঁকড়ানো বা কারো চুল সিল্কি করতে সাহায্য করে, এটি কাউকে খাটো করতে সাহায্য করে। এরকম বিভিন্ন ক্রোমোজোম জোড়া জোড়া এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় বংশগতীয় বৈশিষ্ট্য। ঠিক আছে? এবার আসো ক্রোমোজোমের আরেকটা ছবি দেখো। এইভাবে থাকে ক্রোমোজোমগুলা, দেখেছ? এবার আসো নিউক্লিয়াসের ভিতরে এই যে ক্রোমোজোমগুলা রয়েছে, এই ক্রোমোজোমগুলার একটি অংশ হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটি নির্দিষ্ট বিন্দু, যেখানে কোষ বিভাজনের সময় মাইটোটিক স্পিন্ডল ফাইবারগুলি বোন ক্রোমাটিনগুলোকে টানতে সংযুক্ত করে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটি অনন্য বিশেষ অঞ্চল, যা কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবারগুলিকে সংযুক্ত করে। এখানে হয়তো কয়েকটি কথা তোমরা বুঝতে পারতেছো না, আমি চিত্রের মাধ্যমে বোঝা দিচ্ছি। দেখো এই যে এটি একটি ক্রোমোজোম, দেখো এই যে এটি একটি ক্রোমোজোম, এটি ক্রোমোজোম, এটি ক্রোমোজোম। এটি যেহেতু ক্রোমোজোম জোড়া জোড়া থাকে, সেহেতু আমরা বলতে পারি এটি এক জোড়া ক্রোমোজোম। এই এক জোড়া ক্রোমোজোমের এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু, দুইটি বাহু যে স্থানে সংযুক্ত থাকে সেই সংযোগস্থলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বরাবর মাইটোসিস যে বিভাজন হয়, এই মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? তারপরে আসো ক্রোমাটিড কি? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে আমরা জানি যে মাইটোসিস বিভাজনের মোট ধাপ রয়েছে পাঁচটি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই যে মাইটোসিস বিভাজনের প্রোফেজ ধাপে ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর দুটি সুতার মতো অংশ গঠন করে, তাকে বলা হয় কি? ক্রোমাটিড। চিত্রের মাধ্যমে তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবে। আমরা তার আগে জেনে নিই ক্রোমাটিন কি। ক্রোমাটিন হচ্ছে ডিএনএ ও প্রোটিনের মিশ্রণ বা সংযুক্তি, যা কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ একটি উপাদান এবং ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে ডিএনএ বিভিন্ন সংখ্যক ক্রোমোজোমে বিন্যস্ত থাকে। যেমন মানুষের ডিএনএ 23 জোড়া ক্রোমোজোমে বিন্যস্ত। প্রত্যেকটি ক্রোমোজোম একটি একক দীর্ঘ ও রৈখিক ডিএনএ অণু নিয়ে গঠিত, যার সাথে বিভিন্ন প্রোটিন যুক্ত থেকে দীর্ঘ ডিএনএটিকে ঘন বিন্যস্ত করে। ডিএনএ এবং প্রোটিনের এই সহাবস্থানের ফলেই গঠিত কাঠামোকে ক্রোমাটিন বলে। এখানে একটি চিত্র লক্ষ্য করো, এই চিত্রের মাধ্যমে তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবে। এই চিত্রে দেয়া আছে, দেখো একটি ক্রোমাটিন তন্তু, এই যে সম্পূর্ণটা একটি ক্রোমাটিন তন্তু। এই যে একটা ক্রোমাটিন মনে করো এইভাবে থাকে অথবা এইভাবে থাকতে পারে। তো এই যে ক্রোমাটিনের মাথা উপরে যে অংশটা, এটাকে বলা হয় মাথা। এই মাথার মধ্যে থাকে কি? স্যাটেলাইট। তারপরে নিচের দিকে থাকে গৌণ কুঞ্চন। কুঞ্চন মানে কুঞ্চিত হয়ে গেছে বা সরু হয়ে গেছে, মানে মাথার নিচের অংশ সরু। ঠিক আছে? এটা সম্পূর্ণটার ভিতরে, এই যে সম্পূর্ণটা এই জায়গা থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় বাহু। তোমরা এটা মনে রাখবে যে এটি একটি ক্রোমাটিন।
তারপরে দেখো ক্রোমাটিড কি। ক্রোমাটিন আমি বলেছি যে যদি ক্রোমোজোমগুলো যদি এইভাবে থাকে আলাদা আলাদা তাহলে সেটা হবে ক্রোমাটিন। আর যদি এভাবে একসাথে থাকে, এইভাবে যদি ক্রোমোজোমগুলো একসাথে থাকে তাহলে এই অংশটাকে বলা হবে একটি ক্রোমাটিড, এই অংশটাকে বলা হবে একটি ক্রোমাটিড। আবার লক্ষ্য করো, এই যে দেখো এটা একটি এটা হচ্ছে এক জোড়া, সরি 2 জোড়া ক্রোমোজোম। এটা কি 2 জোড়া ক্রোমোজোম, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। দেখো হলুদ এবং নীল 2 জোড়া ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই মাঝ বরাবর এই অংশটাকে যদি, এই অংশটা থাকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এই অংশটাকে বলা হয়, সেন্ট্রোমিয়ারের এই অংশটাকে বলা হয় ক্রোমাটিড এবং এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আর এই অংশটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আশা করি বুঝতে পারছো। যদি সেন্ট্রোমিয়ার বরাবর আমরা বিভক্ত করে যে অংশগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় ক্রোমাটিড। দেখো আলাদা দুইটি চিত্র দেখো, এটা হচ্ছে একটি, এটা হচ্ছে একটি ক্রোমাটিন, ঠিক আছে। তারপরে এটি হচ্ছে একটি ক্রোমাটিড, এই যে এটি একটি ক্রোমাটিড, এটি একটি ক্রোমাটিড, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।